ভারতবর্ষের গণতন্ত্রে জুডিশিয়ারির একটা অবজারভেশন, এখন এটা নির্বাচন কমিশন কিভাবে দেখবেন, সেখানে চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং বাকি দুজন যারা আছেন ওনারা আলোচনা করে বলতে পারবেন। তবে আমার বুদ্ধিতে বলে নিশ্চিতভাবে আমাদের লয়াররা তারা এটা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন, কারণ কোর্ট একটা অবজারভেশন দিয়েছে, তো সেটা পাঠিয়ে দেওয়াটা আমার মনে হয়, মানে আই ডোন্ট নো, ওনারা এখনো কিছু বলেননি। পাঠিয়ে দিতে গেলে আমাদের কাছে আসবে, আমাদের চিঠি রেডি করতে হবে, উত্তর দিতে হবে, বা ওরা যদি পাঠিয়ে দেন আমি কপিটা ওনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, গতকালই শেয়ার করেছি। একটা প্রশ্ন ছিল, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছেন যে শর্ত সাপেক্ষে একটি বেসরকারি ব্যাংকে 3টি অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা টাকা ব্যবহার করতে পারবে। আগামীকাল সেই মামলা শুনানি হয়েছে। না, আমি কি করে বলবো, এটা মহামান্য। কারণ তারপরে আবার শুনছি যে ইডি আরো হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। মানে ধরুন ইললিগাল ট্রানজাকশন যদি হয়, মানি লন্ডারিং যদি হয়, মানে টাকা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, বা আমি আগেও যেটা বলেছি, ধরুন দেখো একটা পার্টিনেন্ট ব্যাপার যে পার্টির সাধারণ কর্মীরা তো ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন। কালকেও হচ্ছিল, মানে আমি কালকে এই অফিসে 11:15টার সময় বেরিয়েছি, 5-6জন এমএলএ-কে মিট করছিলাম, সবারই ওই ক্রাইসিস যে কিভাবে ম্যানেজ দেওয়া যাবে, টাকা পয়সা তো কিছু নেই। তো আমার মানে একটা প্রশ্ন মনের মধ্যে জাগছিল যে খুব সিম্পল, যে ধরুন হাজার হাজার কোটি টাকা থাকলে তার তো সুদের পরিমাণই বিরাট। তাহলে এই সুদ, মানে আমরা অন্তত পার্টির ভেতর তো জানি না, মানে এমনি নর্মালি বিভিন্ন পার্টিতে যেটা হয় একটা নির্দিষ্ট সময় অন্তর আয় ব্যয়ের হিসেব পেশ হয়। তো আমি অন্তত তৃণমূল কংগ্রেসে কখনো আয় ব্যয় কোনো হিসেবই দেখিনি। কিন্তু কথা উঠছে, অনেকে বলছেন যে মানে পার্টির যদি সুদেই কোটি কোটি টাকা থাকে তাহলে সেই টাকা কার জন্য খরচ হচ্ছে, কাদের জন্য খরচ হচ্ছে? চার্টার ফ্লাইটে যাতায়াতের জন্য খরচ হচ্ছে, না কর্মীদের জন্য খরচ হচ্ছে? সাধারণ কর্মীরা কি 1 টাকার সাহায্য পাচ্ছেন, পাশে দাঁড়ানো হচ্ছে? ধরুন এই যে 160 কোটি টাকার বিষয় যেটা সামনে এসেছে, মানে এটা খুবই মানে ইন্টারেস্টিং। এই রাজা বা প্রবীর, ধরা যাক প্রবীর 2টো ফ্লাইট কিনেছে। আরে আমি বললাম ধরা যাক, মুশকিল। বা রাজা 2টো ফ্লাইট কিনেছে, বা ধ্রুব 2টো ফ্লাইট কিনেছে। তো স্বাভাবিকভাবে কিনলো। এবার আমি তারপর দেখা গেল আমার অ্যাকাউন্ট থেকে প্রবীরকে ফ্লাইট 2টো পেমেন্ট করে দিলাম, ফ্লাইট প্রবীরের, কিন্তু পয়সা দিয়েছি আমি। আবার রাজার ফ্লাইটটা রাজার, পয়সা দিয়েছি আমি। তারপর প্রত্যেক মাসে ওই ফ্লাইট আমি চড়ছি, প্রবীর চড়ছে না, রাজাও চড়ছে না, কিন্তু এই যে আমি চড়ছি তার জন্য আমি প্রবীরকে আর রাজাকে ভাড়া দিয়ে যাচ্ছি। এটা বলা হচ্ছে, মানে আমি তো ইকোনমিক্সের লোক নই, আমার এক বন্ধু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের মালায়ালি বন্ধু, আচ্ছা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমার এক বন্ধু, মালায়ালি বন্ধু, গতকাল আমাকে বলছিলেন যে মানি লন্ডারিং এর বহু মানে কেসেস থাকে, টেস্ট কেসেস যাকে বলে, পড়ানো হয়। তো বলছি এটা নিশ্চিতভাবে পড়ানো হবে, মানে হয়তো চ্যাপ্টারের নাম হবে চার্টার্ড কপ্টার চ্যাপ্টার। তো স্বাভাবিকভাবে মানে ইন্টারেস্টিং হচ্ছে, এবং কলকাতার একটা ছোট্ট ঘর থেকে গোটাটা অপারেট হচ্ছে। সেই কোথায় কেম্যান আইল্যান্ড, সেখানে টাকা চলে যাচ্ছে, আরও কত অলরেডি গেছে কেউ জানে না। এইসব নাম, কেম্যান আইল্যান্ডসটা তো ঠিক আছে পাবলিক ডোমেনে থাকা নাম, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এমন ছোট ছোট নাম আছে লোকে জানে না। এই ভানুয়াতুতু কি বিনয় মিশ্র না গেলে জানতে পারতো নাকি? জানতো না। শেল কোম্পানিজ খুব নর্মাল, শেল কোম্পানিজ লোকে ওয়াকিবহাল। কিন্তু এই যে মানি লন্ডারিং এর নিউ ভিস্টা যেটা ওপেন আপ করেছেন, দেখুন আমাদের বাঙালিদের কাছে আমরা খুব গর্বের সঙ্গে আচার্য, মানে বিখ্যাত বিজ্ঞানী আর কি, সত্যেন্দ্রনাথ বসু নোবেল পাননি, এটা বাঙালির দুর্ভাগ্য। মানে আমি বিজ্ঞানের ছাত্র নই, কিন্তু আমার সাউথ পয়েন্ট স্কুলের আমাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপে এরকম যারা এই নিয়ে চর্চা করেন, বাইরে আছেন, তাদের মধ্যে একজন আমায় বলছিলেন যে বাঙালির কি চরম দুর্ভাগ্য যে সত্যেন্দ্রনাথ বসু হচ্ছেন, তিনি নোবেল পুরস্কার পাননি। মানে এই মুহূর্তে তার যে অ্যাডভান্স ফিজিক্সে যত কণা, যত মৌল, তার অন্তত 60% হচ্ছে এই ভদ্রলোকের নামে। আইনস্টাইনের সঙ্গে তার থিওরি রয়েছে, বোসন পার্টিকেল রয়েছে। তো সেই সত্যেন বোসের নাম যেমন জলজল করছে, মানে যারা ফিজিক্সের চর্চা করেন, তেমনি মানি লন্ডারিং এর ইতিহাসেও এই বাটপারের নাম জলজল করবে। নতুন মডেল অফ মানি লন্ডারিং তিনি উদ্ভব করেছেন, হতে পারে কোনোদিন কোনো জায়গায়
কোনো গডফাদার, কোনো মানে আল পাচিনোরা এটা হচ্ছে অভিনয়ের জগতে ব্যবহার করবেন, সিনেমা হবে, ওটিটি হবে, হতেই পারে। যে অনাহুত হয়ে নির্মল ঘোষের আশা কি শুধুমাত্র তার গ্রেফতারি এড়ানোর জন্য আপনাদের বৈঠক? দেখুন, আমি কালকে বাধ্য হয়ে তারপর দুজন সিনিয়র সাংবাদিক, দুজনেই আমার বহু পূর্ব পরিচিত, আমি যখন শুনলাম, আমি তখন মানে আমি যেহেতু একাধিক এমএলএদের সঙ্গে বসবো বলে চলে এসেছিলাম, আমি তখন তাদের দুজনকে ডেকে বাইট দিলাম এবং তারপর আমাদের অফিসের থেকেও বাইটটাকে করে আমাদের মিডিয়া গ্রুপে দিয়ে দেওয়া হলো। আমাদের দেখুন জায়গাটা তো আমরা এরপর থেকে মিটিং আর ওখানে করতে হবে না, আমরা মেট্রোপলিটনেই করবো, এনাফ স্পেসেস দেয়ার। তো আমাদের জায়গাটার সমস্যা ছিল, আর এইখানে কাল যতজন ছিলেন এটা ধরানো সম্ভব নয়। এবার ওখানে একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে মানে খাওয়ার জায়গা পান না। আমি এর আগে যাইনি, এই কদিনে গিয়ে দেখেছি এবং ভালো খাবার খুব, বা ওখানে খেলাধুলো হয়, লোকে ঘুরতে যান। তো আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। তারপর যখন আমায় উজ্জ্বলদা বললো, আমি তখন ক্যাটেগরিক্যালি বলে দিলাম যে নির্মল ঘোষের নাম আমরা বলেছি, উনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ, রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। আর এটা তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে, যে সাংবাদিকরা ছিলেন তারা জানেন আমি যে স্পিডে হাঁটি সেই স্পিড বাড়িয়ে আমি গাড়িতে উঠে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছি। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলা যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সেই জন্যই কাল মনে হয়েছিল ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া দরকার, কারণ যেহেতু এই পেড মিডিয়া আছে, 26টা নাম ঘোষণা হচ্ছে, 14টা নাম ছাপাচ্ছে, 12টা নাম বাদ দিচ্ছে, স্পোক্সপার্সনদের নাম 8টা ঘোষণা হচ্ছে, 3টে ছাপিয়ে বাকিগুলো ছাপছে না। পৃথিবীর প্রত্যেক কিছুরই এজেন্ডা থাকে। মানে একটা খুব পুরনো কথা ছিল যখন ছাত্র আন্দোলন করতাম, যে when politics determines your future, you must determine the politics. পৃথিবীতে কোনো কিছু নিরপেক্ষ নয়। এই যে কাল 12টা নাম ছাপা হয়নি, ওটাও একটা রাজনীতি দিয়েই তার কমব্যাট করা হবে। সেটা হচ্ছে যে পানিহাটি বিজেপি বিধায়ক অভয়ার মা ডক্টর দেবনাথ, তিনি বলছেন যে নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। কি বলবেন? দেখুন, গ্রেপ্তার কি গ্রেপ্তার নয় সেটা তো প্রশাসন, আপনি এখানে আমরা যারা আছি কারোরই কাউকে গ্রেপ্তার করার কোনো ক্ষমতা নেই। তো এটা প্রশাসনিক বিষয়। প্রশাসন যদি মনে করেন, প্রশাসন যে অভিযোগ রয়েছে, অভিযোগ সারবত্তা রয়েছে, গ্রেপ্তার করবেন, সেটা প্রশাসন করবেন, সেটা আপনি তাহলে সেই ক্যাঙ্গারু কোর্ট হয়ে যাবে আপনি যদি করতে চাই। তবে আবারও লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি যে নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই। আমাদের স্কিম অফ থিংসের পরিকল্পনায় দূর দূরান্ত তক, মাইল তক নির্মল ঘোষের কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই এতদিন যখন পালন করে এসছেন, দেখা যেত তাদের পোস্টার ফ্লেক্সে ধর্মতলায় চলো, কিন্তু এবারে দেখা যাচ্ছে তাদের কলকাতা চলো এই পোস্টার দিয়েছেন, ধর্মতলায় করতে পারবেন না বলেই কি এই ধরনের পোস্টারে বদলানো হচ্ছে? এটা তো ওনারা বলতে পারবেন, আমি তো ওনাদের রিপ্রেজেন্টেটিভ নই, আমি কি করে বলবো? আমি আমাদেরটা বলতে পারি, আমি অন্যদের কথা কি করে বলবো? এখনো পর্যন্ত আপনাদের শিবিরে কতজন এমএলএ রয়েছে? আমাদের সঙ্গে আমি বলেছি তো, নাম্বার ওন গো বিলো 65। 21শে জুলাইয়ের জন্য আপনারাও যেমন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তেমন কালীঘাটপন্থী তারাও নিচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওরা এখনো জেলা সফরও প্রায় শুরুই করে দিয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে, মানে এই যে 21শে জুলাই এত সংখ্যক মানুষের যে ভিড়টা দেখা যেত, আপনাদের 21শে জুলাই কি কেমন ভিড় হবে বলে একটা আশা রাখছেন? দেখুন, একটা সরকার পরাজিত হয়েছে রাজনীতিতে। মানে আমি যবে মাধ্যমিক দিয়েছি তার আগে থেকেই মোটামুটি রাজনীতি সচেতন। আমি 96-এর বিধানসভা দেখেছি, মানে মনে আছে, 91-ও দেখেছি, হালকা স্মৃতি আছে, 89টাও স্মৃতি আছে। সন্তোষ ভট্টাচার্যের নাম 8B বাস স্ট্যান্ডে, একই দেওয়ালে মালিনী ভট্টাচার্যের নাম, একই দেওয়ালে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। যাদবপুর একটা, সেখানে পলিটিক্যাল কালচার খুব স্ট্রং। ক্লাস 89-এ আমি বোধহয় ক্লাস 4-এ পড়ি।
91-এর ভোট দেখেছি, স্মৃতি হালকা, কিন্তু 96-এর ভোট থেকে তো ক্লিয়ার। 96, 2001, 2006, 2011, 2016, 2021